গুড ইভিনিং স্টুডেন্ট, ওয়েলকাম টু মেরিট অরবিট। মেরিট অরবিটে স্বাগতম। আজকে আমরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে রেলওয়ের এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট সিবিটি ওয়ানের 7-8-2025-এর কোশ্চেনের ফার্স্ট শিফটের যে কোশ্চেনটা, সেটার প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন পেপার, সেটার কোশ্চেন আনসার করব। আর প্রত্যেককে স্বাগতম মেরিট অরবিটে। যারা নতুন আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভ সেশনটা দেখার জন্য। প্রত্যেকে লাস্ট পর্যন্ত দেখো লাইভ সেশনটা, আর প্রত্যেকে একবার জানাও আমাকে যে শুনতে পাচ্ছ সবাই। আমার কথা শুনতে পেলে আমি দেন শুরু করব। আমার কথা শুনতে পেলে ইয়েস লেখো। প্রত্যেককে প্রত্যেকে ইয়েস লেখো। আমার কথা শুনতে পেলে ইয়েস লেখো, দেন স্টার্ট করব। অসংখ্য ধন্যবাদ লাইভ সেশনটা দেখার জন্য। যারা যারা দেখছো লাইভ সেশনটাকে তারা প্রত্যেকে ইয়েস লেখো একবার, তাহলে আমি শুরু করি। দুজন দেখছো লাইভ সেশনটাকে, দুজনকেই বলছি প্লিজ একটু রেসপন্স করো, আর ক্লাসটা শুরু করতে হবে। দেন তোমরা বলো আমাকে কি করব, স্টার্ট করব। শুনতে পাচ্ছ আমার সাউন্ড ক্লিয়ার আছে? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে নিক, ঠিক আছে। ধন্যবাদ ধন্যবাদ নিক। আজকে আমরা আরআরবি এনটিপিসির ফার্স্ট শিফটে 7-8-2025-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আর প্রত্যেকটা এক্সামের কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের মার্কস 1 মার্কস, ঠিক আছে? ইনকারেক্ট অ্যান্সার হলেই 1/3 নেগেটিভ মার্কিং আছে প্রত্যেকটা কোশ্চেনে। তো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার সঠিক দেবে। হ্যাঁ, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার সঠিক দেবে। হুম। নিক নিক তোমার রিয়েল নেম কি? আর মেরিট অরবিটে প্রত্যেককে স্বাগতম। যারা নতুন আছো, আমি কিরণময় ঘোষ। আমি মানে এই মেরিট অরবিটে লাইভ সেশনে প্রত্যেকটা এক্সামের পিওয়াইকিউজ নিয়ে আলোচনা করি। আজকে আমরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট সিবিটি 1 আছে, সেটা 7-8-2025-এর কোশ্চেন 9টা থেকে 10:30টার যে কোশ্চেনটা ফার্স্ট শিফটে, সেটা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, তো ফার্স্ট কোশ্চেন জেনারেল সায়েন্সের কোশ্চেন। দেখতে পাচ্ছ পুরোটা ভিজিবল স্ক্রিনে তোমাদের? বলো, পুরোটা ভিজিবল না কমিয়ে দেবো একটু? দেখতে পাচ্ছ সবাই? ইয়েস অর নো? কোশ্চেন দেখতে পাচ্ছ? কোশ্চেন দেখতে পাচ্ছ? ফার্স্ট কোশ্চেন দেখা যাচ্ছে তো? দেখা না গেলে আমাকে বলবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন অ্যান্সার সি। আচ্ছা, এটা সেকশন 1 জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন, ঠিক আছে? 7-8-2025-এর ফার্স্ট শিফটের কোশ্চেন, আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেল। হ্যাঁ, ঠিক আছে। আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল সিবিটি 1-এর আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, সরি। কোয়েশ্চেন নাম্বার 1, ইন হুইচ অফ দ্য ফলোইং রিজন ইন ইন্ডিয়া আর ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট ফাউন্ড? ভারতের নিচের কোন অঞ্চলে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য দেখা যায়? অপশন 1 পাঞ্জাব, অপশন 2 সুন্দরবন, অপশন 3 ওয়েস্টার্ন ঘাট, অপশন 4 রাজস্থান। রাজস্থান সঠিক উত্তর। অপশন, এক সেকেন্ড হোল্ড করো। সরি স্টুডেন্ট। তো হ্যাঁ, ফার্স্ট কোয়েশ্চেন জেনারেল অ্যাওয়ারনেস সেকশন। কোয়েশ্চেন নাম্বার 1, ইন হুইচ অফ দ্য ফলোইং রিজন ইন ইন্ডিয়া আর ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট ফাউন্ড? অপশন 1 পাঞ্জাব, অপশন 2 সুন্দরবন, অপশন 3 ওয়েস্টার্ন ঘাট, অপশন 4 রাজস্থান। সঠিক উত্তর ওয়েস্টার্ন ঘাট, পশ্চিম ঘাট পর্বতমালা, ঠিক আছে? এটাই সঠিক উত্তর। এক সেকেন্ড। সঠিক উত্তর ওয়েস্টার্ন ঘাট। সরি, ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা, পশ্চিম ঘাট পর্বতমালা। কোয়েশ্চেন নাম্বার 2, হ্যাঁ যারা যারা সি বলেছে তারা প্রত্যেকে রাইট। হ্যাঁ, একদম
ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন দেখো। Question number 2. As of March 14, 2024, which of the following is the world tallest statue? 14 মার্চ 2024 তারিখ অনুযায়ী নিচের কোনটি বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি? অপশন 1 তথাগত শালা সিকিম, অপশন 2 স্ট্যাচু অফ ইউনিটি গুজরাট, অপশন 3 তিরুভাল্লুভারা স্ট্যাচু কন্যাকুমারী, অপশন 4 অযোধ্যা অপশন 4 আদিযোগী শিবা স্ট্যাচু কোয়েম্বাটুর। কি হবে সঠিক উত্তর? হ্যাঁ, একদম ঠিক। সঠিক উত্তর 2 স্ট্যাচু অফ ইউনিটি গুজরাট। ঠিক আছে, শুনতে পাচ্ছ আমার কথা? যারা যারা দেখছো বলো তো একবার ইয়েস। শুনতে পেলে? শুনতে পেলে বলো ইয়েস। চারজন লাইভ সেশনটা দেখছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। লাইভ ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখো, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। আর মেরিট অরবিটার নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমাদের টেলিগ্রাম চ্যানেল পিডিএফ পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন হয়। প্রত্যেকটা পিডিএফ ফ্রি অফ কস্ট তোমরা পেয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন। শুনতে পাচ্ছ? ইয়েস অর নো? হ্যাঁ কি না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 হোয়াট, দেখো কোয়েশ্চেন নাম্বার 3 দেখতে পাচ্ছ? পাঁচজনকে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভ সেশনটাকে দেখছো। মেরিট অরবিটে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 3 হোয়াট ওয়াজ এ মেজর ফোকাস অফ দ্য 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট? বলো এই কোয়েশ্চেনের অ্যান্সার বলো। 61তম সংবিধান সংশোধনের একটি প্রধান লক্ষ্য কি ছিল? অপশন 1 ইন্ট্রোডাকশন অফ অ্যান্টি ডিফেকশন ল, দলত্যাগ বিরোধী আইন, অপশন 2 রিডাকশন অফ ভোটিং এজ। কে এটা? কোয়েশ্চেন নাম্বার 3 বি 2 যারা পড়তে দাও আমাকে। রিডাকশন অফ ভোটিং এজ ফ্রম 21 to 18, ভোটাধিকার বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা। অপশন 3 রিজার্ভেশন অফ সিটস ফর ওমেন ইন পঞ্চায়েত, পঞ্চায়েতে নারীদের জন্য আসন সংরক্ষণ। অপশন 4 অ্যাবলিশন অফ প্রিভি পার্সেস ফর ফর্মার রুলার্স, প্রাক্তন শাসকদের প্রিভি পার্স প্রথা বিলোপ। হ্যাঁ সঠিক উত্তর একদম ঠিক, রিডাকশন অফ ভোটিং এজ ফ্রম 21 to 18। ঠিক আছে, ভোট অধিকার এর বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা। ঠিক আছে, ইন্ট্রোডাকশন অফ অ্যান্টি ডিফেকশন ল। ঠিক আছে, এটা এটা কত নম্বর পার্টে আছে? এটা কত নম্বর পার্টে আছে বলো এটা? ইন্ট্রোডাকশন অফ অ্যান্টি ডিফেকশন ল, কমেন্ট করো প্রত্যেকে যারা যারা লাইভ সেশনটাকে দেখছো। এটা কত নম্বর পার্টে আছে? এই ইন্ট্রোডাকশন অফ অ্যান্টি ডিফেকশন ল কত নম্বর পার্টে আছে এটা আমাকে বলো কমেন্টে, আর নাহলে আমি শেষে বলে দিচ্ছি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 4। দ্য টার্ম সঙ্গম রেফার্স টু হুইচ অফ দ্য ফলোয়িং? সঙ্গম শব্দটি নিচের কোনটিকে নির্দেশ করে? অপশন 1 তামিল ডাইনেস্টি, একটি তামিল রাজবংশ। অপশন 2 এ লিটারি অ্যাসেম্বলি অফ তামিল স্কলার, তামিল পণ্ডিতদের একটি সাহিত্যিক সমাবেশ। অপশন 3 এ টাইপ অফ তামিল পোয়েট্রি, এক ধরনের তামিল কবিতা। অপশন 4 সাউথ ইন্ডিয়ান রিলিজিয়াস টেক্সট, দক্ষিণ ভারতের ধর্মীয় গ্রন্থসমূহ। কি হবে সঠিক উত্তর? কোয়েশ্চেন নাম্বার 4 দ্য টার্ম সঙ্গম রেফার্স টু হুইচ অফ দ্য ফলোয়িং? সঙ্গম শব্দটি নিচের কোনটিকে নির্দেশ করে? অপশন 1 এ তামিল ডাইনেস্টি, একটি তামিল রাজবংশ। অপশন 2 এ লিটারি অ্যাসেম্বলি অফ তামিল স্কলার, তামিল পণ্ডিতদের একটি সাহিত্যিক সমাবেশ। অপশন 3 এ টাইপ অফ তামিল পোয়েট্রি, এক ধরনের তামিল কবিতা। অপশন 4 সাউথ ইন্ডিয়ান রিলিজিয়াস টেক্সট। কি হবে সঠিক উত্তর? আচ্ছা, বি হবে। হ্যাঁ, চার একটা বি হবে। লিটারি অ্যাসেম্বলি অফ তামিল স্কলার, তামিল পণ্ডিতদের সাহিত্যিক সমাবেশ, একদম সঠিক। 7জন যারা যারা লাইভ সেশনটাকে দেখছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। মেরিট অরবিটের প্রত্যেকটা লাইভ ক্লাস অ্যাটেন্ড করো। প্রত্যেক দিন এইরকম প্রিভিয়াস ইয়ার বেসড কিছু ভালো ভালো কোয়েশ্চেন পাবে যেগুলো প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 5 হুইচ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সাপোর্টস গ্লোবালাইজেশন অ্যান্ড ফ্রি ট্রেড? কোন আন্তর্জাতিক সংস্থা কোন আন্তর্জাতিক সংস্থা বিশ্বায়ন ও মুক্ত বাণিজ্যকে সমর্থন করে? অপশন 1 ডব্লিউএইচও, অপশন 2 ডব্লিউটিও, অপশন 3 ইউনেস্কো, অপশন 4 আইএমএফ। কি হবে সঠিক উত্তর বলো? আর দলত্যাগ বিরোধী আইন কত নম্বর পার্টে আছে তোমরা এখনো বলনি কিন্তু, হ্যাঁ কমেন্ট করো ওটা।
কত নম্বর পাঠে আছে দলত্যাগ বিরোধী আইন? কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5B, হ্যাঁ ডব্লিউটিও, ডব্লিউটি এর ফুল ফর্ম লেখো কমেন্টে, ডব্লিউটি এর ফুল ফর্ম লেখো কমেন্টে। ডব্লিউটি এর সদর দপ্তর কি? ডব্লিউটিওর সদর দপ্তর কোথায়? হ্যাঁ, হোয়াট ইজ দ্য থার্ড থার্ড পার্ট? কিসের থার্ড পার্ট? কিসের থার্ড পার্ট? হুম, কত নম্বর শিডিউলে আছে বলো যে আহ, কত নম্বর শিডিউলে দলত্যাগ বিরোধী আইন আছে? কত নম্বর শিডিউলে এটা বলো। সরি, তখন ভুল হয়ে গেছিল, কত নম্বর শিডিউলে বলো। ঠিক আছে, এটা ডব্লিউটিও হবে। ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, হেডকোয়ার্টার সুইজারল্যান্ড, জেনেভা। ঠিক আছে, ডব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6। দ্য ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড ইজ অলসো নোন অ্যাজ, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডটি আর কি নামে পরিচিত? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, হ্যাঁ একদম সঠিক, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। দ্য ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড ইজ অলসো নোন অ্যাজ, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডটি আর কি নামে পরিচিত? অপশন 1 ওয়ালপেপার, অপশন 2 আইকন, অপশন 3 ফাইল, অপশন 4 মেনু। কি হবে সঠিক উত্তর? কোয়েশ্চেন নাম্বার 6 এর অ্যান্সার দাও। কি হবে? অপশন 1, আচ্ছা ওয়ালপেপার হবে, ঠিক আছে, একদম সঠিক। 6 এ, হ্যাঁ ওয়ালপেপার। ঠিক আছে, কত নম্বর শিডিউলে আছে ওটা বলো, কত নম্বর শিডিউলে আছে দলত্যাগ বিরোধী আইন, ওটা কমেন্টে বলো প্রত্যেকে। যারা যারা লাইভ ক্লাসটাকে দেখছো প্রত্যেকে কমেন্টে বলো কত নম্বর শিডিউলে দলত্যাগ বিরোধী আইন আছে। হ্যাঁ, চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7। হুইচ ইন্ডিয়ান স্টেট হোস্টেড দ্য 38th ন্যাশনাল গেমস ইন 2025? 2025 সালে কোন ভারতীয় রাজ্য 38তম জাতীয় গেমসের আয়োজন করেছিল? অপশন 1 উড়িষ্যা, অপশন 2 উত্তরাখণ্ড, অপশন 3 বিহার, অপশন 4 মধ্যপ্রদেশ। কি হবে সঠিক উত্তর? কোয়েশ্চেন নাম্বার 7। হুইচ ইন্ডিয়ান স্টেট হোস্টেড দ্য 38th ন্যাশনাল গেমস ইন 2025? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কি হবে? সাতেরটা, সাতেরটা বি, হ্যাঁ উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড একদম সঠিক, সাতেরটা বি উত্তরাখণ্ড। 5 জন লাইভ সেশনটাকে দেখছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। যারা যারা পরে রেকর্ডেড দেখবে তাদের যদি প্রবলেম হয় একটু স্পিড আপ করে দেখে নিও। আর মেরিট অরবিটে নতুন হলে প্রত্যেকে এই লাইভ ক্লাসটাকে একটা করে লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8। দেখতে পাচ্ছ ভিজিবল? বলো, দেখতে পাচ্ছ কোয়েশ্চেন নাম্বার 8 পুরোটা দেখা যাচ্ছে? কোয়েশ্চেন নাম্বার 8 কি আছে? হোয়াট ক্যান হ্যাপেন্স ইফ রক আর নট weathered in the context of movement of Earth's material? পৃথিবীর উৎপাদনের চলাচলের প্রেক্ষাপটে শিলা যদি অববাহিকার শিকার না হয় তবে কি ঘটতে পারে? অপশন 1 মাস মুভমেন্ট উড বি মোর ফ্রিকুয়েন্ট, অপশন 2 soil frequently would soil fertility would improve, option 3 erosion would be insignificant, option 4 erosion would increase। কি হবে সঠিক উত্তর? 8এরটা সি। পড়ে এসছো নাকি তুমি এই কোশ্চেনটা পুরো? ঠিক আছে, 8এরটা সি, হ্যাঁ এরোশন উড বি ইনসিগনিফিকেন্ট, ক্ষয়কার্য নগণ্য হবে, ক্ষয়কার্য নগণ্য হবে 8এরটা। দেখো প্রত্যেককে দেখো যারা যারা আছো, আর প্রত্যেকে কমেন্ট করো, ভুল হলেও তোমরা অ্যান্সার করো, অ্যান্সার করাটা ইম্পর্টেন্ট, তাহলে পরীক্ষা হলে তোমরা অ্যান্সার করতে কোনো ভয় পাবে না। হুম, হোয়াট হ্যাপেন্ড ইফ রক আর নট ওয়েদার্ড ইন দ্য মুভমেন্ট কনটেক্সট অফ দ্য মুভমেন্ট অফ আর্থস ম্যাটেরিয়াল? পৃথিবীর উৎপাদনে চলাচলের প্রেক্ষাপটে শিলা যদি অববাহিকার শিকার না হয় তবে কি ঘটতে পারে? এরোশন উড বি ইনসিগনিফিকেন্ট, ক্ষয়কার্য নগণ্য হবে। ঠিক আছে, 8এরটা সি, হ্যাঁ সি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টস এইম টু প্রিভেন্ট মানি লন্ডারিং ইন ইন্ডিয়া? নিচের কোন আইনটি লক্ষ্য ভারতের অর্থ পাচার প্রতিরোধ করা? অপশন 1 সেবি, অপশন 2 এফইএমএ, অপশন 3 পিএমএলএ, অপশন 4 এফসিআরএ। কি হবে সঠিক উত্তর? আচ্ছা, পড়ে এসছো সেই জন্য খুব তাড়াতাড়ি অ্যান্সার দিও, গুড গুড। চলো এই কোয়েশ্চেন অ্যান্সার দাও। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টস এইম টু
প্রিভেন্ট মানি লন্ডারিং। সি হবে, ঠিক আছে, সি হবে পিএমএলএ। এর ফুল ফর্ম বলো, পিএমএল এর নয়টা সি হবে, সি পিএমএলএ। পিএমএল এর ফুল ফর্ম বলো কি হবে, ফুল ফর্ম বলো পিএমএলএ, কমেন্ট করো পিএমএল এর ফুল ফর্ম। যারা যারা লাইভ সেশনটাকে দেখছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। একটু হোল্ড করো 1 সেকেন্ড, হ্যাঁ একটু হোল্ড করো। প্রত্যেককে ধন্যবাদ, প্রত্যেককে ধন্যবাদ। খুব ভালো তোমরা যে সবকিছু বাদ দিয়ে পড়াশোনা করছো, এটা ম্যাটার করে। হুম, পরীক্ষায় তোমরা সফল হও, আমিও চাই। আর প্রত্যেকে লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করো, ঠিক আছে। একটু লেট করে দিচ্ছি, নেক্সট মান্থ থেকে বেশি সমস্যা হবে না, নেক্সট মান্থ থেকে পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। চলো, পিএমএল এর ফুল ফর্ম বলো, পিএমএল এর ফুল ফর্ম বলো। সামথিং মানি লন্ডারিং অ্যাসোসিয়েশন। আচ্ছা, ওইরকম তো হয় না। চলো দেখো, দেখতে পাচ্ছ, একটু বড় করবো। আচ্ছা, বড় করলে দেখতে হবে না, দেখো। দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবি। দেখো এইটা বানানো প্রত্যেকটা মানে অফিসার র্যাঙ্কের পরীক্ষা, হ্যাঁ ওগুলোর জন্য সাফিসিয়েন্ট, ঠিক আছে। ইউপিএসসি দিলেও সেবি সম্পর্কে এতটা ইনফরমেশন সাফিসিয়েন্ট, ঠিক আছে। তো দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবি, is a regulatory body for securities and commodity market in India under the administrative domain of Ministry of Finance within the Government of India. It was established on 12 April 1998 as an executive body and was given statutory power on 30 January 1992 through SEBI Act 1992. সেবি হলো একটি রেগুলেটরি বডি যেটা সিকিউরিটি আর কমোডিটি মার্কেট মানে স্টক মার্কেটকে রেগুলেট করে, ঠিক আছে। এটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে পড়ে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এটা ফার্স্ট অফ অল যে তৈরি হয়েছিল 12 এপ্রিল 1988-তে, ঠিক আছে, একটা এক্সিকিউটিভ বডি হিসাবে। দেন পরে এটা স্ট্যাটুটারি স্ট্যাটাস পায় 30 জানুয়ারি 1992 সালে থ্রু সেবি অ্যাক্ট 1992, ঠিক আছে। আচ্ছা, প্রিভেন্টিং, হ্যাঁ প্রিভেন্টিং। আচ্ছা, টাইপ টাইপ কি এর? টাইপ হলো রেগুলেটরি এজেন্সি। হেডকোয়ার্টার কি? হেডকোয়ার্টার মুম্বাই, মহারাষ্ট্র, ইন্ডিয়া, ঠিক আছে। পেরেন্টাল ডিপার্টমেন্ট আছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। পেরেন্টাল ডিপার্টমেন্ট কি? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। একটু বড় করে দেখো, ঠিক আছে, একটু বড় করে দেখো, তাহলে বেস্ট হবে। একটু বড় করে দেখো, তাহলে বেস্ট হবে, হ্যাঁ। আর প্রত্যেকে একটা করে লাইক করে দিও, লাইক করে দিও লাইভ সেশনটাকে। তো তারপরে কি আছে? এফ ই এম FEMA কি? দ্য ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট 1999 is an Indian law regulatory foreign exchange cross border trade and transaction. ক্রস বর্ডার, একটা দেশের সাথে অন্য দেশের টাকা ট্রানজাকশনের জন্য এই সংস্থাটা দেখে আর কি, এই সংস্থাটা আন্ডারে পড়ে। তারপরে কি আছে? দ্য প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট 2022, 2002, in a criminal law enacted by the Indian Parliament. এটা একটা ক্রিমিনাল ল যেটা ইন্ডিয়ান পার্লামেন্ট দ্বারা তৈরি হয়। প্রিভেন্ট মানি লন্ডারিং কে রোধ করতে, সিজ প্রডিউসড অফ ক্রাইম, ঠিক আছে, যে ক্রাইম গুলো করা হয় মানি লন্ডারিং দিয়ে সেগুলোকে প্রতিরোধ করতে, ঠিক আছে। ইনলিগাল মানি লিগালাইজেশন ইন অ্যান্ড কমব্যাট দ্য ইনলিগাল লিগালাইজেশন ফান্ড, effective from 1 July 1, 2005 to empower the Directorate of Enforcement. এটা হলো ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট, ইডির আন্ডারে পড়ে, টু ইনভেস্টিগেট অফেন্সেস, মানে ওই যে অফেন্স গুলো আছে সেগুলোকে ইনভেস্টিগেট করে তাদেরকে শাস্তি দেওয়া, ঠিক আছে। অফেন্ডার টু রিগারাস ইমপ্রিজনমেন্ট ফ্রম 3 to 7 ইয়ার, 3 থেকে 7 বছরের জন্য জেল হয়, আপ টু 10 বছরের জন্য হতে পারে, আর ফাইনও হয়। তো এনফোর্সমেন্ট অথরিটি কি এর? দ্য ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট, ইডি, আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ইজ রেসপন্সিবল ফর ইনভেস্টিগেটিং অফেন্সেস, ঠিক আছে। এটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে পড়ে, ইডি ইডি এই ব্যাপারটাকে দেখে। তারপরে কি আছে? FCRA, দ্য ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট, FCRA 2010, is an Indian law implemented by Ministry of Home Affairs to regulate foreign donation to individual, association and NGO.
এটা কি করে, এটা রেগুলেট করে যে এনজিও গুলোকে, ফরেন কান্ট্রি যেমন আমেরিকা বা অন্যান্য কান্ট্রি যে তোমার ডোনেশন দেয় ইন্ডিয়ার যে কোনো এনজিওকে, সেটা রেগুলেট করে এরা। ঠিক আছে, চলো ডেটা এইটুকুই ছিল। নেক্সট কোয়েশ্চেন, দেখো। নেক্সট কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন নাম্বার 10। Which sweetener first used in 1879 has received FDA approval? FDA এর ফুল ফর্ম কি? ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, FDA approval for use in food juice beverages। 1879 সালে প্রথম ব্যবহৃত কোন মিষ্টি দ্রব্যটি ফলের রসের পানীয় তৈরিতে ব্যবহারের জন্য FDA এর অনুমোদন লাভ করেছে? অপশন 1 aspartame, option 2 sucralose, option 3 saccharin, option 4 Newtame। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কি হবে? Which sweetener used first in 1879 has received FDA approval for use in food juice beverages? কি হবে সঠিক উত্তর? অপশন 1 aspartame, option 2 sucralose, option 3 saccharin, option 4 Newtame। FDA কি? FDA হলো ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, জীবন্ত জীবাশ্ম, থ্যাংক ইউ। জীবন্ত জীবাশ্মকে আমি প্রত্যেকটা ক্লাসেই দেখি, ঠিক আছে, প্রত্যেকটা মানে ভালো ভালো চ্যানেলের ক্লাসে। আজকে যে ও আমার ক্লাসে এসছে তার জন্য আমি তো খুবই খুশি। হ্যাঁ, আর জীবন্ত জীবাশ্মকে আমি দেখি আড্ডা 24/7-এ। হ্যাঁ, আরো পিডব্লিউর ক্লাসগুলোতে আমি জীবন্ত জীবাশ্মকে দেখি। জীবন্ত জীবাশ্ম দারুণ একটা স্টুডেন্ট, ঠিক আছে, প্রত্যেকটা ক্লাস ও খুব ভালোভাবে করে। আর স্ট্যাটিক গুরুকুল, ওখানেও আমি জীবন্ত জীবাশ্মকে ক্লাস করতে দেখেছি। হ্যাঁ, তো স্যার তোকে প্রত্যেকদিন বলে, একজন স্যার আছেন হিস্ট্রি, জীবন্ত জীবাশ্ম কি, মানে এটা আবার হয় নাকি, তো এরকম বলে। তো থ্যাংক ইউ জীবন্ত জীবাশ্ম। চলো এটার অ্যান্সার দাও। এটার অ্যান্সার কি হবে? স্যাকারিন। স্যাকারিন। যারা যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, আর প্রত্যেকটা ইনফরমেটিভ কোয়েশ্চেন, যেগুলোর ইনফরমেশন দেওয়া দরকার, প্রত্যেকটা মানে হাই লেভেল এক্সামের জন্য আমি ইনফরমেশন অ্যাড করবো। তোমরা যদি চাও আমাকে বলো, প্রত্যেকটা কোয়েশ্চেনের এক্সপ্লেনেশন আমি এই লাইভ সেশনেই দেবো তোমাদেরকে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের অপশনগুলোর পার্টিকুলার এক্সপ্লেনেশন, হ্যাঁ, এগুলো আমি দেবো। ঠিক আছে, তো তোমরা কি চাও এক্সপ্লেনেশন সহ আমি বলি ক্লাসে, না শুধু কোয়েশ্চেন আনসার করি? কোনটা সঠিক উত্তর? স্যাকারিন। স্যাকারিন হবে সঠিক উত্তর। ঠিক আছে, একদম সঠিক। জীবন্ত জীবাশ্ম একদম সঠিক। সি, সি। থ্যাংক ইউ। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, লাইভ সেশনটাকে একবার লাইক করো, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে পিডিএফ তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, তোমরা যদি এক্সপ্লেনেশন সহ চাও আমাকে একটু জানাও, ঠিক আছে, যে হ্যাঁ এক্সপ্লেনেশন সহ চাই আমরা। ঠিক আছে, প্রত্যেকটা অপশনেরও আমি এক্সপ্লেনেশন করে দেবো। হ্যাঁ, তো এটা হবে স্যাকারিন। এফডি এর ফুল ফর্ম কি? ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, এফডি এর ফুল ফর্ম ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে? নেক্সট কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন নাম্বার 11। হুইচ ইভেন্ট মার্ক দ্য পিভট মুভমেন্ট, the extremist and moderate struggle during the Indian freedom struggle? ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সময়কালে চরমপন্থী ও নরমপন্থীদের আহ, মধ্যকার সংগ্রামের ক্ষেত্রে কোন ঘটনাটি একটি মোড় ঘুরিয়ে দেওয়ার মতো মুহূর্ত হিসাবে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ বলার জন্য, মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত হিসাবে চিহ্নিত হয়? অপশন 1 জালিয়ানওয়ালা ওয়ালাবাগ ম্যাসাকার, অপশন 2 চম্পারণ সত্যাগ্রহ, অপশন 3 সুরাত স্প্লিট, অপশন 4 প্রিভেনশন অফ বেঙ্গল, এই সরি প্রিভেনশন বলে দিয়েছি। অপশন 4 পার্টিশন অফ বেঙ্গল। ঠিক আছে, কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর সি, হ্যাঁ একদম, সুরাট স্প্লিট। ঠিক আছে, সুরাট স্প্লিট কবে হয়েছিল জানো কেউ? চলো এক্সপ্লেনেশন। হ্যাঁ, দেখো এটা আমি একটু বড় করি, ঠিক আছে, একটু তোমাদের অসুবিধা হবে, এটা ছোট আছে। পিডিএফ যখন পেয়ে যাবে না তখন একটু ভালো করে পড়ে নিও, চোখ বুলিয়ে নিও। ঠিক আছে, দেখো, দ্য জালিয়ানওয়ালাবাগ massacre, also known as the Amritsar massacre, took place in 13 April 1999. A large crowd had gathered at Jallianwala Bagh in Amritsar, Punjab, British India during the annual Boishakhi Fair.
টু প্রোটেস্ট এগেনস্ট দ্য রাওলাট অ্যাক্ট। ঠিক আছে, হ্যাঁ 1997 না 1997, হ্যাঁ 1997, দাঁড়াও 1997, গুড, পড়ে এসছে। ঠিক আছে, দ্য জালিয়ানওয়ালাবাগ, হ্যাঁ এটা দ্য জালিয়ানওয়ালাবাগ, সরি দ্য জালিয়ানওয়ালাবাগ massacres, also known as the Amritsar massacre, took place on 13 April 1999. A large crowd had gathered at Jallianwala Bagh in Amritsar, Punjab, India, during the annual Boishakhi Fair to protest against Rowlatt Act. সরি, একটু সাইডে নয়েজ হচ্ছে, তোমরা একটু ওটাকে ইগনোর করে পড়াশোনাটা করবে, ঠিক আছে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, যা অমৃতসর হত্যাকাণ্ড নামেও পরিচিত, 1919 সালে 13 এপ্রিল সংগঠিত হয়েছিল ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে অবস্থিত জালিয়ানওয়ালাবাগ বার্ষিক বৈশাখী মেলার সময় রাওলাট আইনের প্রতিবাদ জানাতে এই বিশাল জনসংগম ঘটেছিল। ঠিক আছে, হ্যাঁ 1907, হ্যাঁ। তারপরে কি আছে, তারপরে আছে রাওলাট অ্যাক্ট পাসড অন March 21, 1999 by Imperial Legislative Council of Rowlatt Act. Officially, the Anarchical and Revolutionary Crimes Act allowed British colonial government to arrest anyone without a warrant and detain them without trial for up to 2 years. রাওলাট আইন 1919 সালে 21শে মার্চ ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল কর্তৃক পাসকৃত রাওলাট আইন, যার আনুষ্ঠানিক নাম ছিল অরাজক ও বিপ্লবী অপরাধ আইন। ঠিক আছে, ব্রিটিশ ঔপনিবেশিক সরকার কোনো প্রকার পরোয়ানা ছাড়াই কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার এবং বিচার ছাড়াই সর্বোচ্চ 2 বছর পর্যন্ত আটকে রাখার ক্ষমতা প্রদান করেছিলেন। ঠিক আছে, তো এটাই ছিল রাওলাট অ্যাক্ট। দেখো, এখন যদি তোমাকে কেউ 2 বছরের জন্য কোনো ওয়ারেন্ট ছাড়া এমনি জেলে ঢুকিয়ে দেয়, সেটা মেনে নিতে পারবে? তো তখনও মেনে নিতে পারতো না। আমাদের যে ন্যাশনালিস্ট ছিল তারা বিরোধিতা করেছিল, সেই জন্যই এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটা ঘটিয়েছিল। ঠিক আছে, মানে ঘটেছিল। তো এটা একটা বিরাট মানে কালো দিন তুমি বলতে পারো, এটা ভারতের ইতিহাসে সব থেকে মানে দুঃখকর দিন। তুমি যদি এর মুভিটা দেখো, একটা মুভি আছে, ঠিক আছে, ওটা দেখতে পারো। হ্যাঁ 10এরটা কি আছে অ্যান্সার, 10এরটা 3 হবে, সুরাট স্প্লিট। ঠিক আছে, চলো নেক্সট এক্সপ্লেনেশন কি আছে। দ্য চম্পারণ সত্যাগ্রহ in 1997 was the first satyagraha movement led by Mahatma Gandhi in British India and considered a historically important rebellion in Indian independence movement. It was farmer uprising that took place Champaran district of Bihar in Indian subcontinent. During the British colonial period, the farmers were protesting against having to grow indigo with barely any payment for it. 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ ছিল ব্রিটিশ ভারতের মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত প্রথম সত্যাগ্রহ আন্দোলন এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্রোহ হিসাবে বিবেচিত হয়। এটি ছিল কৃষকদের একটি অভ্যুত্থান যা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে ভারতীয় উপমহাদেশের বিহার রাজ্যের চম্পারণ জেলায় সংগঠিত হয়েছিল। কৃষকরা নামমাত্র বা অতি সামান্য পারিশ্রমিকের বিনিময়ে নীল চাষ করতে বাধ্য হওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। ঠিক আছে, দেখো বাইরে একটু নয়েজ হচ্ছে, ঠিক আছে, ওরা একটু প্রবলেম করছে, হ্যাঁ, তো সেটাতে কান দেবে না। আমিও বারবার ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি ওটার জন্য, তো তোমরা কান দেবে না, তোমরা পড়বে। হ্যাঁ দেখো, দ্য সুরাট স্প্লিট ওয়াজ the 1997 division of Indian National Congress (INC) to moderates and extremists during the Surat session, driven by ideological differences on fighting British rule, led by Bal Gangadhar Tilak. The extremists favored direct action, boycott, Swadeshi, while moderates, led by Gopal Krishna Gokhale, favored constitutional reform. ঠিক আছে, সুরাট বিভাজন ছিল 1907 সালে সুরাট অধিবেশনে ভারতের জাতীয় কংগ্রেসের আইএনসির ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী এই দুই শিবিরে বিভক্ত হয়ে যাওয়ার ঘটনা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রামের কৌশল নিয়ে মতাদর্শগত পার্থক্যের জেরে এই বিভাজন ঘটেছিল। বাল গঙ্গাধর
তিলকের নেতৃত্বে চরমপন্থী প্রত্যক্ষ সংগ্রামের বয়কট ও স্বদেশী আন্দোলনের পক্ষপাতী ছিলেন। অন্যদিকে গোপাল কৃষ্ণ গোখলের নেতৃত্বে নরমপন্থী সাংবিধানিক সংস্কারের উপর গুরুত্ব আরোপ করতেন। ঠিক আছে, এই ছিল ডিটেল। ঠিক আছে, এটা তোমরা পিডিএফটা পেয়ে যাবে। পিডিএফটার জন্য আমাদের ওই লাইভের ভিডিও ডেসক্রিপশনে দেখো টেলিগ্রাম চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল কমিউনিটি আছে, ওগুলোতে জয়েন হও, পিডিএফ পেয়ে যাবে। এগুলো একটু পড়ো, ঠিক আছে। এগুলো দেখো, তোমরা যদি ডব্লিউবিসিএস দাও, ঠিক আছে, বা অন্য কোনো এক্সাম দাও, ইউপিএসসি দাও, তাহলে এগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো তোমরা বলো আমাকে, যদি এরকম এক্সপ্লেনেশন সহ বানাতে, প্রত্যেকটা কোয়েশ্চেন আমাকে বানাতে হয়, তাহলে আমাকে বলবে, দেন আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের এরকম অপশন সহ এক্সপ্লেনেশন দিয়ে দেবো। ঠিক আছে, দেখো সুরাত, চম্পারণ সত্যাগ্রহ, এগুলো সব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো আমাদের সব জানা দরকার, প্রত্যেকটা এক্সামের জন্য সব জানা দরকার। চলো নেক্সট। হ্যাঁ, এটা কি ছিল? পার্টিশন। হ্যাঁ, নেক্সট এক্সপ্লেনেশন কি আছে? পার্টিশন অফ বেঙ্গল ইন 1905, also known as the first partition of Bengal, was a territorial recognition of the Bengal Presidency in British India, implemented by authorities of British Raj. The recognition separate the largely Muslim eastern areas from the largely Hindu western areas. Announced on 16 October 1905 by Lord Curzon, then Viceroy of India, and implemented West Bengal for Hindus and East Bengal for Muslims. ঠিক আছে, তো এটা ইস্ট বেঙ্গল ফর মুসলিমস। তো 1950 সালে বঙ্গভঙ্গ, যা প্রথম বঙ্গভঙ্গ নামে পরিচিত ছিল, সরি 1905 সালে, আমার ওই ঝামেলাটা হচ্ছে হলো ওইদিকেই, মানে মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাচ্ছে। পড়া করো, একটু পরেই থেমে যাবে। হ্যাঁ, কি বলবো বলো এদেরকে। 1950 সালে বঙ্গভঙ্গ, যা প্রথম বঙ্গভঙ্গ নামেও পরিচিত ছিল, ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির একটি আঞ্চলিক পুনর্গঠন, যা ব্রিটিশ রাজের কর্তৃপক্ষের দ্বারা কার্যকর হয়েছিল। এই পুনর্গঠনের মাধ্যমে মূলত মুসলিম অধ্যুষিত পূর্বাঞ্চলে মূলত হিন্দু অধ্যুষিত, মুসলিম অধ্যুষিত পূর্বাঞ্চল মূলত হিন্দু অধ্যুষিত পশ্চিম অঞ্চল থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড কার্জন 1905 সালে 16 অক্টোবর এই বিভাজনের ঘোষণা দেন, এবং এর ফলে হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ এবং মুসলিমদের জন্য পূর্ববঙ্গ গঠিত হয়। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখতে পাচ্ছ? নেক্সট কোয়েশ্চেন দেখো তো, দেখতে পাচ্ছ নাকি? আর কেউ করতেও যাবে না, ঠিক আছে, প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট। আর দেখো, ওইগুলো হবেই, এরকম ডিস্ট্রাকশন হবে। হ্যাঁ, 1905 এরকম ডিস্ট্রাকশন হবে, কিছু করার নেই। তো ওগুলোকে সব বাদ দিয়ে, সব ডিস্ট্রাকশন বাদ দিয়ে তোমাকে পড়ে নিতে হবে যদি গভর্নমেন্ট জব পেতে হয়। Question number 12. Which of the following best describe the public sector's role in Indian economy during 1947 to 1991? দাঁড়াও একটু জুম করি, দেখো তো দেখতে পাচ্ছ নাকি? এবার দেখো, দেখতে পাচ্ছ নাকি? দেখো, তুমি তো সব পড়ে এসছো। Which of the following best describe the public sector's role in Indian economy during 1947 to 1991? 1947 থেকে 1991 সময়কালে ভারতীয় অর্থনীতিতে সরকারি খাতের ভূমিকার নিচের কোনটি দ্বারা সর্বোত্তম বর্ণিত? অপশন 1, ডমিনেন্ট ইন কোর অ্যান্ড হেভি ইন্ডাস্ট্রি, মূল ও ভারী শিল্পের প্রাধান্য বিস্তারকারী। অপশন 2, অনলি লিমিটেড টু এগ্রিকালচার, কেবল কৃষিক্ষেত্রেই সীমাবদ্ধ। অপশন 3, মিনিমাল প্রেজেন্স, নগণ্য উপস্থিতি। অপশন 4, ফোকাসড অনলি অন ফরেন ট্রেড। ঠিক আছে, সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর ডমিনেন্ট ইন দ্য কোর অ্যান্ড হেভি ইন্ডাস্ট্রি। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব দ্য পাবলিক সেক্টরস রোল ইন দ্য ইন্ডিয়ান ইকোনমি ডিউরিং 1947 to 1991? ডমিনেন্ট ইন কোর অ্যান্ড হেভি ইন্ডাস্ট্রি, মূল ও ভারী শিল্পের প্রাধান্য বিস্তারকারী। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার, দেখতে পাচ্ছ পুরোটা? দেখো তো দেখতে পাচ্ছ নাকি পুরোটা? দেখতে পাচ্ছ? দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 13 দেখো, কোয়েশ্চেন নাম্বার 13 সব দেখা যাচ্ছে? ভালো করে দেখো তো একবার, বলো তো আমাকে দেখা যাচ্ছে নাকি?
Question number 13. According to Ibn Battuta, a Moroccan traveler. আচ্ছা, সঠিক উত্তর বি। সব পড়ে এসছে। Question number 13. According to Ibn Battuta, a Moroccan traveler to India during the Delhi Sultanate, the method of postal system in which of the royal horses were used to transfer packages is called. দিল্লি সুলতানি আমলে ভারতের পর্যটক মোরাকো পরিবারজক ইবন বাতুতার মতে ডাক আদান প্রদানের যে পদ্ধতি পার্সেল বা প্যাকেট পরিবহনের জন্য রাজকীয় ঘোড়ার ব্যবহার করা হতো তাকে বলা হতো অপশন 1 দাওয়া, অপশন 2 উলুক, অপশন 3 মনসোদারি, অপশন 4 ইকত। সঠিক উত্তর উলুক। ঠিক আছে, সঠিক উত্তর হবে উলুক। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত তোমরা যে লাইভ ক্লাসটাকে দেখছো তার জন্য। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর লাইভ সেশনটাকে একটা করে লাইক করো। লাইক করাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, চলো নেক্সট কোয়েশ্চেন আছে। নেক্সট কোয়েশ্চেন হাউ মেনি স্মল স্টেট of present day Odisha were integrated into the Indian Union at the time of partition. দেশভাগের সময় বর্তমান ওড়িশার কতটি ক্ষুদ্র রাজ্য ভারতের ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল? কতটি ক্ষুদ্র রাজ্য ভারতের ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল? হ্যাঁ, সঠিক উত্তর 26টি রাজ্য ভারতের ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। হ্যাঁ, 26টি। এক সেকেন্ড হোল্ড করো। হ্যাঁ, একটু 1 মিনিট। ঠিক আছে, 1 মিনিট হোল্ড করো। চলো নেক্সট কোয়েশ্চেন। সঠিক উত্তর 26। সব পড়ে এসছো তো তুমি? গুড, পড়ে আসবে ডেলি। হ্যাঁ, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15. Which program aims to ensure access to safe and adequate drinking water through tap connections by December 2028? কোন কর্মসূচির লক্ষ্য হলো 2028 সালের মধ্যে ট্যাপ সংযোগের মাধ্যমে নিরাপদ ও পর্যাপ্ত পানীয় জলের প্রাপ্যতা নিশ্চিত করা? অপশন এ জল জীবন মিশন, অপশন 2 জল ক্রান্তি অভিযান, অপশন 3 পিএম কুসুম, অপশন 4 অটল ভূজল যোজনা। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর, হ্যাঁ একদম সঠিক, সঠিক উত্তর জল জীবন মিশন। ঠিক আছে, জল জীবন মিশন হবে সঠিক উত্তর, জল জীবন মিশন। চলো নেক্সট কোয়েশ্চেন। এটা ডেডলাইন ছিল 2024 পর্যন্ত। ঠিক আছে, ওটা এক্সটেন্ড করে 2028 করা হয়েছে। চলো জল জীবন মিশন। দ্য জল জীবন মিশন JMM aims to provide functional tap connection to every rural household in India by 2028, extend from 2024, supplying 55 liter per capita per day of potable water. Key goals including ensuring long-term water sustainability, empowering communities, uh, prioritizing quality effects area, and improving রুরাল লিভিং স্ট্যান্ডার্ড। ঠিক আছে, জল জীবন মিশন JJM লক্ষ্য হলো 2028 সালের মধ্যে, যা মূলত 2024 থেকে বর্ধিত করা হয়েছিল, ভারতের প্রত্যেকটি গ্রামীণ পরিবার সচল নল সংযোগ পৌঁছে দেওয়া এবং মাথাপিছু প্রতিদিন 55 লিটার করে পানীয় জল সরবরাহ করা। এর মূল লক্ষ্যগুলির মধ্যে রয়েছে জলের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করা, স্থানীয় সম্প্রদায়গুলিকে ক্ষমতায়ন করা, জলের গুণমানজনিত সমস্যার আক্রান্ত এলাকাগুলিকে অগ্রাধিকার দেওয়া এবং গ্রামীণ জীবনযাত্রার মান উন্নত করা। ঠিক আছে, 2019 আগস্ট, ঠিক আছে 2019 আগস্ট হয়েছিল, মানে এটা বলা হয়েছিল, কিন্তু 2024 মধ্যে সমস্ত কমপ্লিট করার কথা ছিল, তো সেটা এক্সটেন্ড করে 2028 করা হয়েছে। ঠিক আছে, দেখো এটা এক্সপ্লেনেশন। হ্যাঁ, এগুলো পড়ে নি একবার করে। ওয়াটার ফ্রম দ্য পাইপ। হ্যাঁ, জল কান্ট্রি অভিযান in major water conservation program launched by the government of India on June 2015. It aims to enhance water security, conservation, management and use efficiency, especially in rural area through grassroots public participation, under which two water scare village in each district of the country are being developed.
অ্যাজ জল গ্রামস। ঠিক আছে, জল ক্রান্তি অভিযান হলো ভারত সরকার কর্তৃক 2015 সালে 5ই জুন চালু করা একটি অন্যতম প্রধান জল সংরক্ষণ কর্মসূচি। এর লক্ষ্য হলো তৃণমূল, মানে এই তৃণমূল পার্টি না, ঠিক আছে, মানে একদম গ্রাস রুট তৃণমূল, মানে স্তরের সরি, এটা জল হবে, ঠিক আছে, জল অংশগ্রহণের মাধ্যমে, এই স্তরের অংশগ্রহণের মাধ্যমে জল নিরাপত্তা, সংরক্ষণ, ব্যবস্থাপনা এবং জলের ব্যবহারের দক্ষতা বৃদ্ধি, বিশেষত গ্রামীণ এলাকাগুলিতে। এই কর্মসূচির আওতায় দেশের প্রতিটি জেলায় জল সংকটপূর্ণ 2টি গ্রামকে জল গ্রাম হিসাবে গড়ে তোলা হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চন, নেক্সট এক্সপ্লেনেশন কি আছে। পিএম কুসুম। দ্য পিএম কুসুম স্কিম প্রধানমন্ত্রী কিষান ऊर्जा সুরক্ষা এবং উত্তম মহাঅভিযান। ঠিক আছে, provide 60% central or state subsidies to farmers for installing solar pump, up to 30% bank loans and 10% beneficiary contribution. PM कुसुम स्कीम প্রধানমন্ত্রী কিষান ऊर्जा সুরক্ষা এবং উত্তম মহাঅভিযান সোলার পাম্প ইনস্টল করার জন্য কৃষকদের 60% কেন্দ্রীয় রাজ্যের ভুক্তি, 30% পর্যাপ্ত ঋণ, 10% ঋণ এবং 10% সুবিধাভোগী অবদান প্রদান করা। ঠিক আছে, এটা হলো পিএম কুসুম। ঠিক আছে, চলো তারপরে কি আছে, অটল ভূজল যোজনা। অটল জল ইন is a 6,000 crore central sector scheme of the government of India, launched in 7 states: Gujarat, Haryana, Karnataka, Madhya Pradesh, Maharashtra, Rajasthan, Uttar Pradesh, from 1 April 2022 for a period of 5 years, 2022 to 25. It is aimed to improve depleting groundwater levels in water stressed areas and promote sustainable water management through community participation. অটল ভূজল যোজনা, অটল জল হলো ভারত সরকারের 6,000 কোটি টাকার একটি কেন্দ্রীয় খাতের প্রকল্প, যা 1 এপ্রিল 2020 থেকে 5 বছর 2020 টু 25 মেয়েদের জন্য 7টি রাজ্যের গুজরাট, হরিয়ানা, এটা মেয়েদের হবে না, ঠিক আছে, এটা ভুল আছে, হ্যাঁ, 7টি রাজ্য গুজরাট, হরিয়ানা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান এবং উত্তরপ্রদেশে চালু করা হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য হলো জল সংকটপূর্ণ এলাকাগুলিতে ক্রমশ হ্রাসমান ভূগর্ভস্থ জলের স্তর উন্নত করা এবং জন অংশগ্রহণের মাধ্যমে টেকসই জল ব্যবস্থাপনার প্রসার ঘটানো। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। এগুলোই ছিল, এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল। নেক্সট, ওইগুলো সব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে, এগুলো পড়ে নিও। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16। দ্য ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন ইন ইন্ডিয়া। ভারতের জনসংখ্যা বন্টন হলো অপশন 1 ইউনিফর্ম অ্যাক্রস অল রিজনস, সকল অঞ্চলের সুষম। অপশন 2 মোর ইন ডেজার্ট এরিয়া, মরুভূমি অঞ্চলে অধিক। অপশন 3 ডেনসার ইন হিলি রিজন, পাহাড়ি অঞ্চলের অধিক ঘন। অপশন 4 আনইভেন উইথ ভ্যারিয়েশন অ্যাক্রস রিজন, অসম এবং অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন। হ্যাঁ, একদম সঠিক, অসম এবং অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন। আনইভেন উইথ ভ্যারিয়েশন অ্যাক্রস রিজন, ঠিক আছে, একদম সঠিক, একদম সঠিক। 1 মিনিট দাঁড়াও, একদম সঠিক, সঠিক বলেছো। চলো, যারা যারা লাইভ সেশনটাকে দেখছো প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাতে নতুন হলে, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়, পিডিএফ তোমরা পেয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17। হুইচ অ্যাসিড ইজ ইউজড and non-ionic detergent reaction to improve cleaning qualities and thicken detergent? নন-আয়নিক ডিটারজেন্ট বিক্রিয়ায় পরিষ্কার করার গুণগত মান উন্নত করতে কোন ডিটারজেন্টকে ঘন করতে কোন অ্যাসিডটি ব্যবহৃত হয়? অপশন 1 স্টিয়ারিক অ্যাসিড, অপশন 2 বারবিউটারিক অ্যাসিড, অপশন 3 প্রোপাওনিক অ্যাসিড, অপশন 4 অক্সালিক অ্যাসিড। কি হবে 17টা? অপশন এ, হ্যাঁ, স্টিয়ারিক অ্যাসিড, একদম সঠিক, স্টিয়ারিক অ্যাসিড। চলো নেক্সট কোয়েশ্চেন। হুইচ অ্যাসিড ইজ ইউজড ইন নন আয়নিক ডিটারজেন্ট রিয়াকশন টু ইমপ্রুভ ক্লিনিং কোয়ালিটি অ্যান্ড থিকেন ডিটারজেন্ট?
এটা হবে স্টিয়ারিক অ্যাসিড। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 18, in April 2025 which Indian cricketer was named for Wisden leading cricketers in the world 2024 who scored 1659 runs across format in 2024? কি হবে এর সঠিক উত্তর? হ্যাঁ সঠিক উত্তর স্মৃতি মন্দানা। ঠিক আছে, স্মৃতি মন্দানা হবে সঠিক উত্তর, একদম সঠিক, স্মৃতি মন্দানা সঠিক উত্তর। শব্দ পড়ে নিয়েছো তুমি। চলো কোয়েশ্চেন নাম্বার 19, হুইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চড ইন্ডিয়াস ফার্স্ট ফেরেট রিসার্চ ফেসিলিটি ইন ফেব্রুয়ারি 2025? কোন রাজ্য সরকার ফেব্রুয়ারি 2025-এ ভারতে প্রথম ফেরেট গবেষণা কেন্দ্র চালু করেছে? কি হবে 19-এরটা? 19-এর উত্তর কি হবে? 19-এর উত্তর কি হবে? 19-এর উত্তর, সরি, বাইরের কোনো মানে ডিস্ট্রাকশনে তোমরা যাবে না, ঠিক আছে? কোনো কথা শুনবে না বাইরের, ঠিক আছে? তো একটু নয়েজ হচ্ছে, হ্যাঁ ওটাতে কিছু মনে করো না। হ্যাঁ সরি, ওটার জন্য আমি দুঃখিত। হ্যাঁ অপশন 4 হরিয়ানা হবে, হরিয়ানা। অপশন 4 হরিয়ানা হবে, ঠিক আছে? হুইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চ ইন্ডিয়াস ফার্স্ট ফেরেট রিসার্চ ফেসিলিটি ইন ফেব্রুয়ারি 2025? হরিয়ানা, একদম সঠিক, হরিয়ানা হবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 20, হুইচ স্টেট বিকাম দ্য লিডিং বেনিফিশিয়ারি অফ দ্য গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া? ভারতে সবুজ বিপ্লবের প্রধান সুফলভোগী কোন রাজ্যটি? অপশন 1 বিহার, অপশন 2 আসাম, অপশন 3 পাঞ্জাব, অপশন 4 ওড়িশা। কি হবে সঠিক উত্তর? কুড়িটার উত্তর বলো। হুইচ স্টেট বিকাম লিডিং বেনিফিশিয়ারি অফ দ্য গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া? ভারতের সবুজ বিপ্লবের প্রধান সুফলভোগী কোন রাজ্যটি? বিহার, আসাম, পাঞ্জাব, ওড়িশা। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কি হবে? পাঞ্জাব, হ্যাঁ একদম সঠিক, পাঞ্জাব। সব পড়ে নিয়েছো তুমি, গুড। সঠিক উত্তর পাঞ্জাব হবে। চলো নেক্সট কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন নাম্বার 21, হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট ইজ ক্লাসিফাইড অ্যাজ অ্যান অ্যান্টিনয়েড গ্রুপ অফ এলিমেন্ট? নিচের কোন মৌলটি অ্যান্টিনয়েড গ্রুপের মৌল হিসাবে শ্রেণীবদ্ধ? অপশন 1 থোরিয়াম, অপশন 2 ইটারবিয়াম, অপশন 3 ল্যান্থানাম, অপশন 4 সেরিয়াম। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কি হবে বলো? এর সঠিক উত্তর হ্যাঁ পাঞ্জাব হবে। কোয়েশ্চেন নাম্বার 21 অ্যান্সার দাও, হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্টস ইজ সরি which of the following element is classified as an অ্যান্টিনয়েড গ্রুপ এলিমেন্ট? নিচের কোন মৌলটি অ্যান্টিনয়েড গ্রুপের এলিমেন্ট? ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 21 থোরিয়াম হবে, থোরিয়াম একদম সঠিক, থোরিয়াম হবে। নেক্সট কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন নাম্বার 22, হুইচ ডিপার্টমেন্ট হ্যাজ নোটিফাইড rules the use for the use of radar equipment to measure vehicle speed under the large metrology general rule 2011 আইন মেট্রোলজি সাধারণ বিধিমালা 2011 এর অধীনে যানবাহনের গতি পরিমাপের জন্য রাডার সরঞ্জাম ব্যবহারের নিয়মাবলী কোন বিভাগের বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে? অপশন 1 ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স ভোক্তা বিষয়ক বিভাগ, অপশন 2 মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক অ্যান্ড তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, অপশন 3 মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্টেশন অ্যান্ড হাইওয়েজ সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রণালয়, অপশন 4 মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। কি হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়? সঠিক উত্তর হবে ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স, একদম সঠিক, ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স। বলছি যে পাশে যে নয়েজটা হচ্ছে ওগুলো কি সব শুনতে পাচ্ছ তোমরা জোরে জোরে? বলো তো, আমাকে একটু জানাও তো কমেন্ট করে। শুনতে পাচ্ছ? জোরে শুনতে পাচ্ছ ওই কথাগুলো? ওদের পাশে যে আওয়াজটা হচ্ছে, শব্দটা, ওটা কি জোরে শুনতে পাচ্ছ? ইয়েস অর নো? আমার কথাটা ঠিকঠাক শুনতে পাচ্ছ কোনটা বলো তো? চলো কোয়েশ্চেন নাম্বার 23, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ইস্টার্ন মোস্ট রেঞ্জ অফ হিমালয়াস? নিচের কোনটি হিমালয়ের সর্বপূর্বের পর্বতশ্রেণী? অপশন 1 জাসকার, অপশন 2 পূর্বাঞ্চল পর্বতশ্রেণী, অপশন 3 ধৌলাধার, অপশন 4 পীরপাঞ্চাল। কি হবে সঠিক? হোয়াট ইজ দ্য শান্ত প্যাকেজ? কোথায় ছিল এটা?
ওটা আমি জানি না হোয়াট ইজ দ্য, গুগলে সার্চ করবে, ঠিক আছে, আমাকে দেখতে হবে কি ওটা, আমাকে মেসেজ করবে, দেন আমি বলে দেবো কি হবে, গুগলে সার্চ করো ওটা। এখন এইগুলো পড়ো, ভুলভাল কোনো কোয়েশ্চেন এইখানে ধরো না, যেগুলো মানে আননেসেসারি, যেগুলো তোমার পরীক্ষায় আসবে না, ঠিক আছে, ভুলভাল কোনো কোয়েশ্চেন করবে না। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইস্টার্ন মোস্ট রেঞ্জ অফ হিমালয়াস, ঠিক আছে, নিচের কোনটি হিমালয়ের সর্বপূর্বের পূর্বের পর্বতশ্রেণী, কি হবে, অপশন ওয়ান জাসকার, অপশন টু পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল রেঞ্জ, পূর্বাঞ্চল পর্বতশ্রেণী, অপশন টি ধৌলাধর, অপশন ফোর পীরপাঞ্চল, কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে বি, হ্যাঁ, পূর্বাঞ্চল রেঞ্জ, ঠিক আছে, ওটা আমি দেখে বলে দেবো কি হবে, ঠিক আছে, পরে, ওটা আমি জানি না কি হবে। দেখো যে, যদি কেউ জানে কমেন্টে তোমাকে বলে দেবে, ঠিক আছে, ওটা আমি জানি না কি প্যাকেজ, হ্যাঁ, আমাকে দেখতে হবে ওটার জন্য। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে, এটা প্রত্যেকটা পরীক্ষায় ডব্লিউবিসিএস পরীক্ষাতেও এসছে এটা, আর আরআরবি এনটিপিসি তো এসছে, গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে এসছে, ঠিক আছে। আই হ্যাভ মেনি কোয়েশ্চেন, আই ডোন্ট নো হোয়াট টু ডু। আচ্ছা, ইউ হ্যাভ মেনি কোয়েশ্চেন, যেগুলো আননেসেসারি কোয়েশ্চেন সেগুলো মাথা থেকে বার করো, ঠিক আছে, আর যেগুলো পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন সেগুলো পড়ো, হ্যাঁ, তাতে তোমার ভালো হবে। আর ওই সব কোয়েশ্চেন, ঠিক আছে, যদি জানার থাকে কোয়েশ্চেন করো, অ্যান্সার তো গুগল আছে এখন, এত এআই টুল আছে, সেগুলোতেই তো অ্যান্সার পেয়ে যাবে না। কারোর উপর এখন ডিপেন্ডেন্ট হয় না কেউ, কোনো মানুষ, ঠিক আছে, প্রত্যেকটা মানুষ ইন্ডিপেন্ডেন্ট, সবার নিজের নিজের জানার ইচ্ছা আছে, ঠিক আছে, তুমি চাইলেই ফোনে সার্চ করবে, সব পেয়ে যাবে। চলো 24 নম্বর উত্তর কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 24, দ্য ভীমবেটকা রক শেল্টার known for prehistoric cave painting are located in which of the following state of India, ঠিক আছে, the Bhimbetka rock shelter known for the prehistoric cave painting are located in which of the following state, প্রাগৈতিহাসিক গুহাচিত্রের জন্য বিখ্যাত ভীমবেটকা শিলাশ্রয়গুলি ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত, অপশন ওয়ান মধ্যপ্রদেশ, অপশন টু উত্তরপ্রদেশ, অপশন থ্রি রাজস্থান, অপশন ফোর গুজরাট, কি হবে সঠিক উত্তর? হ্যাঁ, 24-এরটা ইয়ে হবে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের ভীমবেটকা, ঠিক আছে, এমপি, ঠিক আছে, গুড, সঠিক উত্তর। আর একজন যে লাইভ সেশনটাকে দেখছো সেও কমেন্ট করো প্লিজ, মানে যে দেখছো লাইভ সেশনটাকে, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কমেন্ট করো আর আমাকে জানাও। আর কোথার থেকে দেখছো তোমরা, ঠিক আছে, কোন এক্সাম দেবে প্রত্যেকে আমাকে বলো, আর তাহলে আমি সেরকম ভাবেই ক্লাসগুলো সেট আপ করবো তোমাদের জন্য, হ্যাঁ। আচ্ছা, এমপি, ঠিক আছে, চলো এমপি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 25, প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ ইজ মেনশন ইন হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে পরিবেশ এবং বন্যপ্রাণী সংরক্ষণের কথা উল্লেখ করা আছে, অপশন ওয়ান আর্টিকেল 48-এ, অপশন টু আর্টিকেল 48, অপশন থ্রি আর্টিকেল 47, অপশন ফোর আর্টিকেল 49, কি হবে সঠিক উত্তর? চারজন যারা যারা লাইভ সেশনটাকে দেখছো প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ, প্রত্যেকে মেরিট অরবিটে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের প্রত্যেকটা ভিডিওকে লাইভ করো। বনি বিশ্বাস শিলিগুড়ি থেকে দেখছি স্যার, আচ্ছা, থ্যাংক ইউ। শোনো, তো এই লাইভ ক্লাসের পিডিএফ তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে আমাদের আর হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন হয়ে যাও, ওখানে পেয়ে যাবে, ভিডিও ডেসক্রিপশন আর চ্যানেল ডেসক্রিপশনেও তোমরা পাবে লিঙ্ক। প্লিজ প্লিজ চ্যানেলে জয়েন হও, প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোয়েশ্চেন পরীক্ষা আসার মতো, কি এক্সাম দেবে তোমরা আমাকে জানাও, হ্যাঁ, আমি তোমাদেরকে সেইভাবেই গাইড করব, ঠিক আছে, সেইভাবে পড়াবো। দেন ওই মানে আপডেট পেতে, প্রত্যেকদিন কুইজ পেতে, তোমরা টেলিগ্রাম চ্যানেল প্রত্যেকটা আপডেট পেতে, জব নোটিফিকেশন এগুলো পেতে আমাকে এই আমাদের মেরিট অরবিটে টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ কমিউনিটি এগুলোতে জয়েন হও, হ্যাঁ, তাহলে প্রত্যেকটা পিডিএফ পাবে ফ্রি অফ কস্ট। আর তোমরা কি কি এক্সাম দেবে আমাকে জানাও, ঠিক আছে, আমি একটা আই এম ফার্স্ট টাইম স্টুডেন্ট, আই অ্যাম এ ফার্স্ট টাইম স্টুডেন্ট অ্যান্ড আই অ্যাম জয়েনিং, আচ্ছা আচ্ছা, গুড, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। আপনি এক কাজ করুন, আপনি ওই হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, আর আমি একটা গ্রুপ বানাবো, তো সেখানে ডিসকাশন গ্রুপ, ওটা একটু দেরি হবে, তো ওখানে জয়েন হন, ওখানে আমি বলে দেবো কি কি কবে কি হবে, কি কোন কোশ্চেন, আর প্রত্যেককে বলছি আমি একটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ
কমিউনিটিতে আর টেলিগ্রাম চ্যানেলে একটা পিন করেছি, ঠিক আছে? পিন করা আছে একটা আমার ফেজ 14 এর ফর্ম ফিল আপ চলছে, ঠিক আছে? তো ফেজ 14 এর ফর্ম ফিল আপটা সবাই করবে, সবাই, মানে যারা ভিডিওটা দেখছো, যারা আমার ক্লাস করো, তারা প্রত্যেকে কিন্তু ফেজ 14 এর ফর্ম ফিল আপ করো। যদি ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হয়, যদি নিজে না করতে পারো, যদি ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, তাহলে আমাকে জানাতে পারো, আমি তোমাকে হেল্প করবো, ঠিক আছে? যে কোনো জায়গায় তুমি আমাকে এডুকেশনালি যে কোনো সাপোর্ট পেতে আমাকে কন্ট্যাক্ট করো, আমি তোমাকে হেল্প করব। আর ফর্ম ফিল আপ করতে কোনো রকম সমস্যা হলে, কোনটা নেব, কোন ট্রেডটা আমি চুজ করব, কোন পোস্ট আমার জন্য সুইটেবল, কোনটা হবে না, ঠিক আছে? আচ্ছা, আরআরবি গ্রুপ ডি এক্সামের জন্য ক্লাস হ্যাঁ, ক্লাস তো আরআরবি গ্রুপ ডি এক্সামের জন্য করায়। এই পরীক্ষাগুলো, মানে এই কোয়েশ্চেনগুলো আরআরবি গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো আন্ডার গ্র্যাজুয়েটের, কিন্তু আরআরবি গ্রুপ ডিতেও এরকমই কোয়েশ্চেন আছে, সেম সিমিলার। আমি আরআরবি গ্রুপ ডির জন্যও ক্লাস করাবো। এই দুদিন আমি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলটা করিয়ে নিই, ঠিক আছে? অন্তত একটা দুটো কোয়েশ্চেন আমি শেষ করি, দেন তারপর আমি আবার গ্রুপ ডির করাবো। যেহেতু আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা আছে, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা আছে কিছুদিন পর, ঠিক আছে? পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে, আমি নোটিফিকেশন পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? 7 তারিখ থেকে পরীক্ষা শুরু। ওখানে ওখানে দেখে নিও, ঠিক আছে? তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও, প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও। আর ফেজ 14 এর এসএসসি ফেজ 14 এর 100 টাকা ফর্ম ফিল আপ, ঠিক আছে? প্রত্যেকে করো, ঠিক আছে? আমি নিজে করেছি, তোমরাও প্রত্যেকে করো। আর কোনো জায়গায় সমস্যা হলে, টাকাতে যদি সমস্যা হয়, ঠিক আছে, ফর্ম ফিল আপ করতে যদি সমস্যা হয়, নিজে যদি করতে না পারো, হ্যাঁ, সেক্ষেত্রেও তুমি আমাকে ডিরেক্ট কন্ট্যাক্ট করো, ঠিক আছে? আমার কন্ট্যাক্ট নাম্বার তো আমি এইভাবে পাবলিকলি বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, আমি তুমি আমাকে কমিউনিটি চ্যানেলে পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ডিরেক্ট ডিরেক্ট পেয়ে যাবে। ওখান থেকে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে, ডিরেক্টলি। তো ফর্ম ফিল আপের যে কোনো সমস্যা, ঠিক আছে, ফর্ম ফিল আপ করতে পারছো না, বা তোমার ফাইন্যান্সিয়ালি কোনো প্রবলেম আছে, ঠিক আছে, তো তোমার কাছে এই মুহূর্তে নেই 100 টাকা, হ্যাঁ, বা সাইবার ক্যাফে গেলে যে এক্সট্রা টাকাটা লাগে, সেটার জন্য, মানে তুমি যদি অ্যাফোর্ড করতে না পারো ওটার জন্য আমি তো, মানে যে ওই রকম ক্যান্ডিডেট যে আছো, যার ফাইন্যান্সিয়ালি উইক, ঠিক আছে, পারছো না, ঠিক আছে, করতে হবে কিছু একটা, তো সে আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করো, ঠিক আছে? অবশ্যই কন্ট্যাক্ট করো। নেক্সট কোয়েশ্চেন আনসার দাও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। Question number 25. Protection of environment and wildlife in mentioned in which article of Indian Constitution? ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে পরিবেশ এবং বন্যপ্রাণী সংরক্ষণের কথা উল্লেখ করা আছে? অপশন 1 আর্টিকেল 48 এ, অপশন 2 আর্টিকেল 48, অপশন 3 আর্টিকেল 47, অপশন 4 আর্টিকেল 49। আর প্রত্যেকে যারা লাইভ ক্লাসটাকে দেখবে, যারা রেকর্ডেড দেখবে, তারা প্রত্যেকে, মানে ক্লাসটাকে পজ করে হলেও, হ্যাঁ, অ্যান্সার দেবে কমেন্টে। তোমাদের অ্যান্সার দেওয়াটা ইম্পর্টেন্ট। এখন যদি অ্যান্সার দাও তোমরা, তোমাদের মানে কি বলবো, ক্যাপাবিলিটিটা আরো বুস্ট হবে, তোমরা পরীক্ষায় যে ভয়টা পাও অ্যান্সার দিতে, সেটা হবে না, ঠিক আছে? 49 হবে না, ভুল অ্যান্সার, ঠিক আছে? এটার সঠিক উত্তর হবে আর্টিকেল 48 এ, ঠিক আছে? আর্টিকেল 48 এ। চলো, আর্টিকেল 48, আর্টিকেল 47 এগুলো কেউ বলতে পারবে? 49 কিসের জন্য, ঠিক আছে? দেখো এক্সপ্লেনেশন আমি দিচ্ছি, এক্সপ্লেনেশন আছে, দেখো। Article 48 A of Indian Constitution added by the 42nd Amendment in 1976 direct the state protect and improve the environment and safeguard forest and wildlife. It act as directive principle of state policy mandating ecological conservation and sustainable development to ensure a healthy and population free environment, এই সরি, পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট। হ্যাঁ, নো, এ হবে দেখি, এ হবে, হ্যাঁ, এ হবে সঠিক। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানে সংযোজিত 48 এটা ক আছে, 48 ক অনুচ্ছেদে রাষ্ট্রকে পরিবেশ সুরক্ষা এবং উন্নয়নের পাশাপাশি বন্য ও বন্যপ্রাণী সংরক্ষণের নির্দেশ প্রদান করে। এটি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি হিসাবে কাজ করে এবং এটি সুস্থ এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিবেশের সংরক্ষণ ও টেকসই উন্নয়নকে বাধ্যতামূলক করে তোলে, ঠিক আছে? চলো নেক্সট কি আছে? নেক্সট আছে আর্টিকেল 48। 48 কনস্টিটিউশন, Article 48 in Constitution of India, Organization of Agriculture and Animal Husbandry.
ভারতের সংবিধানে আর্টিকেল 48 অনুচ্ছেদ কৃষি ও পশুপালনের সংগঠন, ঠিক আছে। নেক্সট হলো আর্টিকেল 47 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, পার্ট অফ দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। পার্ট 4 এর মধ্যে পড়ে এটা, ডাইরেক্টিভ প্রিন্সিপাল, ঠিক আছে। Dedicates the state must consider the improvement of public health, nutrition and standard living as primary duties. ভারতের সংবিধানে 47তম অনুচ্ছেদ, যা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির চতুর্থ ভাগের অন্তর্ভুক্ত, নির্দেশ দেয় যে রাষ্ট্রকে জনস্বাস্থ্য, পুষ্টি এবং জীবনযাত্রার মানের উন্নতির বিধানকে প্রাথমিক কর্তব্য হিসেবে গণ্য করতে হবে, ঠিক আছে। প্রাথমিক কর্তব্য হিসেবে গণ্য। দেখো এই এক্সপ্লেনেশন গুলো কি কাজে লাগবে তোমাদের, ঠিক আছে। এগুলো যদি এক্সপ্লেনেশন সহ চাও তাহলে আমাকে প্রত্যেকে বলো কমেন্ট সেকশনে, ঠিক আছে। এইগুলো এই প্রত্যেকটা আর্টিকেল ধরো ইম্পর্টেন্ট, প্রত্যেকটা আর্টিকেল পরীক্ষা আসার মতো। তো যে কোনো আর্টিকেল নিয়ে কোশ্চেন আসতে পারে না। এখন ধরো আর্টিকেল 48 এসছে, 48 নিয়েও চলে আসতে পারে না। তো প্রত্যেকটা আর্টিকেল আমাদের জানা উচিত, হ্যাঁ। গভর্নমেন্ট এক্সাম অ্যাপিয়ার করার জন্য, পরীক্ষায় পাস করার জন্য প্রত্যেকটা আর্টিকেল আমাদের জানা উচিত। চলো নেক্সট কি আছে? আর্টিকেল 49 of Indian Constitution, under the directive principle of state policy, mandates that state protect monuments, place and object of national historic and artistic interest. ভারতের সংবিধানে 49তম অনুচ্ছেদটি রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিমালার আওতায় নির্দেশ প্রদান করে যে রাষ্ট্র জাতীয় ঐতিহাসিক বা শিল্পিক গুরুত্ব সম্পন্ন স্মৃতিসৌধ, স্থান এবং বস্তু সমূহকে রক্ষা করে, ঠিক আছে। বস্তু সমূহকে রক্ষা করে। চলো নেক্সট কি আছে? 26 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং অপারেটিং সিস্টেম ইজ নট টিপিক্যালি ইউজড অন ডেস্কটপ অর ল্যাপটপ কম্পিউটার্স। নিচের কোন অপারেটিং সিস্টেমটি সাধারণত ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারে ব্যবহৃত হয় না? উইন্ডোজ অপশন 1 উইন্ডোজ, অপশন 2 অ্যান্ড্রয়েড, অপশন 3 লিনাক্স, অপশন 4 ম্যাক ওএস। কি হবে সঠিক উত্তর? প্রত্যেকে বলো কি হবে সঠিক উত্তর। আর যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাটা জরুরি, তাহলে তোমরা নোটিফিকেশন গুলো পাবে। নোটিফিকেশনটা অন করে রাখো। আর তোমরা যে সবকিছু বাদ দিয়ে, ঠিক আছে, লাইভ এনজয়মেন্ট বাদ দিয়ে ক্লাসগুলো করছো, ক্লাসগুলো দেখছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ, হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আর তোমাদের যে কোনো এডুকেশনালি যে কোনো সমস্যা হলে, ঠিক আছে, যে কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো, হ্যাঁ। অ্যান্ড্রয়েড হবে, জীবন্ত জীবাশ্ম মাঝে পালিয়ে গেছিল, হারিয়ে গেছিল। তো থ্যাংক ইউ সবাইকে। এর পরেও আরো কোশ্চেন আছে কয়েকটা, সেগুলো করাবো কালকে। নেক্সট এর পরের কোশ্চেন গুলো করাবো। ম্যাথামেটিক্স এখন করাচ্ছি না, কারণ ম্যাথামেটিক্স করাবো না, কারণ ম্যাথামেটিক্স করাতে গেলে অনেক লিখতে হয়, তো লেখা ডিসপ্লেতে একটু সমস্যা, তো ওটার ব্যবস্থা করেই দেন নেক্সট মান্থ থেকে ম্যাথামেটিক্স শুরু করব, ঠিক আছে। বাকি সব কিছু করাবো, বাকি জেনারেল নলেজ, তারপরে তোমার জেনারেল সায়েন্স, ঠিক আছে, রিজনিং, জিআই, জেনারেল ইন্টেলিজেন্স, এগুলো সব পাবে আরআরবির। আর ডব্লিউবিসিএস এরও ক্লাস করায়, ডব্লিউবিসিএস এর প্রিলিমস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো সব করায়, হ্যাঁ। অ্যান্ড্রয়েড হবে, সঠিক উত্তর অ্যান্ড্রয়েড। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 27, a single narrative detailing on Buddha's former existence is known as by which of the following names? বুদ্ধের পুনর্জন্মের কোন একটি ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করে এমন একক আখ্যান নিয়ে নিচের কোন নামে পরিচিত? অপশন 1 বিনয়, অপশন 2 জাতক, অপশন 3 ত্রিপিটক, অপশন 4 সূত্র। কি হবে সঠিক উত্তর? স্যার এসএসসির জন্য করলে ভালো হয়। আরে এসএসসির জন্য করব, এসএসসির পরীক্ষা তো এখন নেই, এসএসসির পরীক্ষা এখন নেই। তো আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে 7 তারিখ থেকে, নেক্সট মান্থে। তো এটা অন্তত কিছুদিন করাই। আরআরবি এনটিপিসি, হ্যাঁ একদম সঠিক, জাতক। তো আরআরবি এনটিপিসি পরীক্ষা সামনে, তো আগে এসএসসি ফেজ 14 এর ফর্ম ফিল আপটা সবাই করো। ফর্ম ফিল আপের সমস্যা হলে আমাকে জানাও, আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন হও, ঠিক আছে। কোনো রকম সমস্যা ফর্ম ফিল আপে করতে পারছো না, ফাইন্যান্সিয়ালি কোনো খারাপ কন্ডিশন আছে, ঠিক আছে,
হোয়াটস ইউর নেম স্যার? কিরণময় ঘোষ, আমার নাম কিরণময় ঘোষ, আমার বাড়ি বহরমপুর মুর্শিদাবাদ। আমি এখন বাড়িতেই থাকি, নেক্সট মান্থ আমি শিফট হওয়ার চেষ্টা করছি। এখানে প্রচুর নয়েজ আমার বাড়ির পাশে, তা আমার বিরক্ত লেগে যায়। কোয়েশ্চেন নাম্বার 27, a single narrative detailing one of Buddha's former existence is known by which of the following names? জাতক হবে এর সঠিক উত্তর, ঠিক আছে? তো ফেজ 14 এর ফর্ম ফিল আপটা সবাই করবে, প্রত্যেকে। ধরিত্রী, তারপরে জীবন্ত জীবাশ্ম, অমিত দা, হ্যাঁ, বুনি, যারা যারা আছো, ক্লাসটা করছো, প্রত্যেকে যারা যারা রেকর্ডেড দেখবে সবাই করবে। আর কোন পোস্টটা নেবে, ঠিক আছে, ওটার যদি সমস্যা হয়, তোমার এলিজিবিলিটি কিভাবে চেক করব সেটা তো আমাকে জানাতে পারো। ফাইন্যান্সিয়ালি তুমি যদি স্টেবল না হও, ঠিক আছে, টাকা না থাকে তোমার কাছে, তবুও আমাকে জানাতে পারো, ঠিক আছে? আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও, আমাকে জানাও। ফর্ম ফিল আপ যদি না করতে পারো নিজে নিজে, তাও আমাকে জানাও, আমি করে দেবো হেল্প, ঠিক আছে? আমি করে দেবো তোমার ফর্ম ফিল আপ। শুধু আমাকে একটু সময় দিও, সময়। তোমরা আমাকে সময় দাও, আমি তোমাদের সিলেকশন দেবো। চলো নেক্সট কোয়েশ্চেন নেই আর কিছু। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্তই। বাকি 4 জন আছে লাইভ সেশনটাকে, প্রত্যেকে বলছি ফেজ 14, এসএসসির ফেজ 14 দ্বারা আমি দেখিয়ে দিচ্ছি। 1 সেকেন্ড, ফেজ 14, 1 সেকেন্ড, একটু দাঁড়াও, দেখিয়ে দিচ্ছি। দেখো ফেজ 14 এর এতগুলো পোস্ট আছে, ঠিক আছে? আর সবাই চাই মানে চেষ্টা করবে ইস্টার্ন জোনে করার, ঠিক আছে? আর তোমার যদি মনে হয় যে সেন্ট্রাল জোনে করব, তো ভ্যাকান্সি গুলো একবার চেক করে করবে, ঠিক আছে? ভ্যাকান্সি গুলো একবার চেক করে করবে। এটা তোমার নোটিফিকেশন, হ্যাঁ, এটা ফেজ 14 এর নোটিফিকেশন। তো এটা সবাই করবে, ঠিক আছে? প্রত্যেককে বলছি, প্রত্যেককে। দেখো এর লাস্ট ডেট অফ সাবমিশন আছে 4/5, ঠিক আছে? 4/5 এর মধ্যে তোমরা এটা সাবমিট করবে, ঠিক আছে? 4/5 এর মধ্যে। কোনো রকম সমস্যা যদি হয়, তোমরা যদি প্রবলেম ফেস করো কোনো রকম, ঠিক আছে, তো আমাকে জানাও। এই 4/5/2026 এর মধ্যে ফর্ম ফিল আপটা যেন প্রত্যেকে, যারা যারা ক্লাসটাকে দেখছো, প্রত্যেকে কমপ্লিট করবে। 100 টাকা ফর্ম ফিল আপ। কোনো রকম সমস্যা হলে হেল্পলাইনে ফোন করো, হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এখানে, ঠিক আছে? আমি নোটিফিকেশনটা আবার পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? কোনো পোস্টে সমস্যা হলে, কোনো পোস্ট যদি তোমরা বুঝতে না পারো, সেটার জন্য আমাকে কল করো, ঠিক আছে? প্রবলেম হলে, কোনো রকম সমস্যা হলে আমাকে জানাও, হ্যাঁ? তো এসএসসির ফেজ 14 এর আমার যারা স্টুডেন্ট, আমার যারা ক্লাস করো, তারা প্রত্যেকে করবে ফেজ 14, ঠিক আছে? দেখো আর একটা জিনিস, যেটা আর একটা সাইট তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? এটা কোনো প্রমোশন না, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, তোমাদের সুবিধার্থে। তোমরা অনেকে জানো অবশ্য। সরকারি রেজাল্ট সার্চ করবে, সরকারিরেজাল্ট.com, ঠিক আছে? এটা সার্চ করে আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো। এখানে তোমরা প্রত্যেকটা এক্সামের রেজাল্ট, অ্যাডমিট কার্ড, লেটেস্ট জব, এগুলো পেয়ে যাবে। প্রমোশন না, আমাকে কোনো টাকা দেয়নি, তবুও মানে তোমাদের যাতে সুবিধা হয় সেই জন্য। দেখো এসএসসি সিলেকশন ফেজ 14 অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট 2026, এটা সবাই করবে। আর যাদের ইঞ্জিনিয়ারিং করা আছে, এএলপিটাও করো, ঠিক আছে? এএলপি শেষ ডেটটা দেখতে হবে একবার। তো এগুলো, এই সাইটটা সরকারি রেজাল্ট, এই সাইটটা খুব ইম্পর্ট্যান্ট একটা সাইট। এখানে তুমি অ্যাডমিট কার্ড, ঠিক আছে, আপকামিং এক্সাম, অ্যান্সার কি, ঠিক আছে, ডকুমেন্ট সব কিছু পেয়ে যাবে। সব A to Z সরকারি রেজাল্ট। এটা আমি লিঙ্ক পাঠিয়ে দেবো সবাইকে, হ্যাঁ? তো ফেজ 14 এর কোনো রকম সমস্যা হলে আমাকে জানাও। ফেজ 14 এর ফর্ম ফিল আপটা সবাই করবে তোমরা। আর কালকে আমার ক্লাস আছে 7:30 থেকে, প্রত্যেকে জয়েন করবে। কালকে তোমরা প্রত্যেকে জয়েন করবে 7:30টার সময়। 7:30টার আগে থেকে আমি জয়েন হয়ে যাবো, লেট হবে না আজকে আর। তো কালকে আর লেট হবে না। আমি আহ, ভালোভাবেই কিছু নেক্সট কোয়েশ্চেন যেগুলো আছে ওই শিফটটা, সেগুলো করাবো। ম্যাথটা বাদে যা যা আছে, রিজনিং পার্টটা করাবো কালকে, ঠিক আছে? আর কম্পিউটার থেকে কিছু কোয়েশ্চেন। তো এইটা যেন সবাই করবে, ঠিক আছে? দেখো পোস্ট গুলো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? পোস্ট গুলো একবার দেখো। 1 সেকেন্ড, সরি, 1 সেকেন্ড। বাইরের কোনো কথায় কান দেবে না একদম, ঠিক আছে? এখানে প্রচুর ডিস্ট্রাকশন হয়, আমারও একটু খারাপ লাগে তোমাদের জন্য। মানে তোমরা এত কষ্ট করে ক্লাসটা করছো, আমি হয়তো মানে ঠিক করে পড়াতে পারছি না, বা আশেপাশে নয়েজ হচ্ছে, হ্যাঁ, তো আমার খুব খারাপ লাগে।
দেখো কিছু কিছু পোস্ট আছে, কিছু কিছু পোস্টের জন্য 18 থেকে 25 বছর, কিছু কিছু আছে 27 বছর, ঠিক আছে, কিছু কিছু আছে 28 বছর, 30 বছর। হ্যাঁ, তো তোমরা সেটা দেখবে ফর্ম ফিল আপ করার সময়। আর SC ST দের জন্য 5 বছর রিল্যাক্সেশন আছে, 3 বছরের। তোমরা দেখবে কোন পোস্টের জন্য এলিজেবল। এখানে অনেক পোস্ট আছে, অনেক। দেখো এখানে নিচে যাবে, নোটিফিকেশনটা আমি আবার তোমাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। নিচে যাবে, নিচে গেলেই তোমরা এখানে দেখতে হবে, ঠিক আছে, পোস্টগুলো, ঠিক আছে। দেখো সেন্ট্রাল জোন CR বলে লেখা আছে, এগুলো সব সেন্ট্রাল জোনের পোস্ট আছে। এগুলো দেখবে কোন কোন পোস্টের জন্য তুমি এলিজেবল, তোমার এজ, ঠিক আছে, তোমার কি কি সাবজেক্ট, এগুলো দেখে দেন তুমি আমাকে জানাবে। অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে। তো আমি বলবো সেন্ট্রাল জোনে যদি ভালো লাগে তো করো। এইটা এটা তোমার হায়ার সেকেন্ডারি লেভেলের আছে, 17টা ভ্যাকান্সি। তো এটা দেখবে যে ডিসিপ্লিন ভেহিকেল যাদের আছে তারা করতে পারবে। বাকি কোন পোস্ট কি পোস্ট নেবো এগুলোতে সমস্যা হলে আমাকে জানাবে, ঠিক আছে, আমি তোমাদেরকে বলে দেবো, হেল্প করে দেবো। সরি। তো ইস্টার্ন জোনে করবে। ইস্টার্ন জোনে কোনো রকম সমস্যা হলে আমাকে বলবে যে কি সমস্যা, ঠিক আছে, ফর্ম ফিল আপ করতে যদি প্রবলেম হয় আমাকে বলো। ইস্টার্ন জোনে অনেক পোস্ট আছে, ঠিক আছে। তো যে পোস্টটার জন্য তুমি এলিজেবল আমাকে বলবে, আর আমি দেখে দেবো, ঠিক আছে, হেল্প করে দেবো। চলো, আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে। আর যারা যারা নতুন আছো রেকর্ডেড দেখবে তারা প্রত্যেকে লাইক করে একটা করে লাইভ সেশনটাকে, প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আর লাস্ট পর্যন্ত যে দেখছো তাকে তো অসংখ্য ধন্যবাদ। একবার তুমি আমাকে হাই লেখো তো, কে দেখছো লাস্ট পর্যন্ত। একজন দেখছো তো, একজন একজন কে আছো তার নামটা লেখো, তার নাম বলো, কে আছো, বা হাই লেখো। হাই লিখলে আমি বুঝে যাবো তুমি কে, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, পাশে থাকো, কালকে 7:30টার সময় জয়েন হয়। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটা শেষ হয়ে গেলে, মানে লাইভ সেশনটা শেষ হয়ে গেলে তোমরা প্রত্যেকে একবার আমাকে মানে একটা করে কমেন্ট রেখে যেও। আচ্ছা, তুমি তো দেখবেই। থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাকে যদি ফেজ 14-এর কোনো রকম সমস্যায়, পরীক্ষার বিষয়ক, ঠিক আছে, বা ফর্ম ফিল আপে কোন পোস্টটা নেবো যদি না বুঝতে পারো আমাকে আমাকে বলো, ঠিক আছে, ডিরেক্ট বলো। হ্যাঁ, চলো, থ্যাংক ইউ সো মাচ। আর কালকে কালকে রাতে হবে, কালকে নেক্সট পার্টটা হবে, ঠিক আছে, একটু পড়াশোনা করো ভালো করে। আর যারা যারা রেকর্ডেড দেখবে তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও, হোয়াটসঅ্যাপ চ্যানেলে কমিউনিটিতে জয়েন হও প্রত্যেকটা আপকামিং এক্সামের আপডেট পেতে। আর লাইভ সেশনে প্রত্যেকটা PDF তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে। চলো।